আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আজকে আমি কেমিস্ট্রি সপ্তম অধ্যায়ে আহ, একটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে এসেছি। আমি এটা একটি বোর্ড প্রশ্ন। এটা হচ্ছে যশোর বোর্ড 2020। তো আমি চিন্তা করেছি প্রত্যেকটা অধ্যায়ের আহ কিছু সংখ্যক সৃজনশীল তোমাদের সামনে তুলে ধরবো, আর এই চিন্তাধারা থেকে আমি এই সৃজনশীল প্রশ্নটি তোমাদের সামনে নিয়ে এসেছি। আর এখানে উদ্দীপক এবং প্রশ্ন দেওয়া আছে। উদ্দীপক এখানে জিঙ্ক প্লাস লঘু সালফেটিক অ্যাসিড হতে জিঙ্ক সালফেট প্লাস এ দেওয়া আছে। 2 নম্বরে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড হতে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস বি প্লাস পানি। আচ্ছা, প্রশ্নে আসি। প্রশ্নে বলা হয়েছে পলিমারকরণ কাকে বলা হয়? নিশাদলকে ঊর্ধ্বপ্রেরিত পদার্থ বলা হয় কেন? ব্যাখ্যা করো। গয়ে বলা হচ্ছে 1 নম্বর বিক্রিয়ায় কিভাবে জারণ ও বিজারণ ঘটে বর্ণনা করো। ঘয়ে বলা হচ্ছে এ ও বি গ্যাস দুটির ব্যাপনের হার তুলনা করো। আচ্ছা, প্রথমেই আমি কয়ের কথা বলি। কয়ে পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে? তো এটা একটা সংজ্ঞা মাত্র। পলিমারকরণ বিক্রিয়া প্রভাবক উচ্চ চাপ ও তাপের প্রভাবে এক বা একাধিক যৌগের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু যুক্ত হয়ে যখন বৃহদাকার অণু সৃষ্টি করে তখন তাদের পলিমারকরণ বলা হয়। যেমন পলিথিন থেকে ইথিলিন থেকে পলিথিন, পলিমারকরণ বিক্রিয়া। তো ক্ষয়ে বলা হয়েছে নিশাদলকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয় কেন? ঊর্ধ্বপাতিত পদার্থ কি এইটা আমাদেরকে আগে জানতে হবে। আচ্ছা, ঊর্ধ্বপাতিত পদার্থ হচ্ছে তাপ প্রয়োগের ফলে যেসব পদার্থ কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়, আবার শীতলীকরণের জন্য বাষ্প থেকে সরাসরি কঠিন অবস্থায় ফিরে আসে, তাদেরকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়। নিশাদল অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড সাধারণ তাপমাত্রায় এটি একটি কঠিন পদার্থ, কিন্তু তাপ প্রয়োগের ফলে এই নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়, আবার শীতলীকরণের জন্য বাষ্প হতে সরাসরি কঠিন অবস্থায় ফিরে আসে। এই জন্য নিশাদলকে অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইডকে ঊর্ধ্বপ্রেরিত পদার্থ বলা হয়। গয়ে বলা হয়েছে 1 নম্বর বিক্রিয়া কিভাবে জারণ ও বিজারণ ঘটে বর্ণনা করো। 1 নম্বর বিক্রিয়া, তাহলে আমরা আগে 1 নম্বর বিক্রিয়াটা সম্পন্ন করে কি পাই সেটা দেখি। 1 নম্বর বিক্রিয়া কি আছে এখানে? 1 নম্বর গয়ের 1 নম্বর বিক্রিয়া জিঙ্ক প্লাস জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এখানে আমরা পাচ্ছি জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। তো এখানে কিভাবে জারণ বিজারণ ঘটে, জারণ বিজারণ বা কি সেটা আমাদেরকে জানা দরকার। জারণ বিজারণ অর্থাৎ অক্সিডেশন এন্ড রিডাকশন। জারণ বিজারণ মানে ইলেকট্রন ত্যাগ আর গ্রহণ। ইলেকট্রন এক অংশে ত্যাগ করে, অপর অংশে ইলেকট্রন গ্রহণ হয়। অর্থাৎ জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া ঘটে। জারণ বিজারণ বিক্রিয়া। এখানে এই বিক্রিয়ার আমরা আয়নিক রূপ যদি দেখতে চাই তাহলে আমরা আরো সহজভাবে বলতে পারি। এর আয়নিক রূপটা আমরা লিখে দেখ কি পাই। এই বিক্রিয়ার আয়নিক রূপ এখানে জিঙ্ক আছে, জিঙ্ক প্লাস হাইড্রোজেন দুইটা প্লাস সালফেট 2 মাইনাস ওকে জিঙ্ক সালফেট 2 প্লাস প্লাস হাইড্রোজেন। তার মানে আমরা
এইভাবে আয়নিক রূপটা দেখাতে পারি। এখানে কি বোঝা যাচ্ছে, এই আয়নিক রূপ থেকে আমরা কি বুঝতে পারছি, এইটা থেকে আমরা বুঝতে পারছি যে জিঙ্ক কি করছে, জিঙ্ক দুইটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হয়েছে, দুইটি হাইড্রোজেন পরমাণু দুইটি ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন অণুতে রূপান্তর হয়েছে। এখানে জারণ বিজারণ বিক্রিয়া ঘটেছে কি সেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। এখানে যেমন জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া কি ঘটেছে, জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া কি ঘটেছে, এখানে জিঙ্ক হচ্ছে দুইটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হয়েছে। তাহলে জিঙ্ক দুইটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হয়েছে, জিঙ্ক 2+। জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়ায় কি ঘটেছে, বিজারণ অর্ধ বিক্রিয়া, এখানে কি করছে, দুইটি হাইড্রোজেন পরমাণু দুইটি ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন অণুতে পরিণত হয়েছে, দুইটি হাইড্রোজেন পরমাণু। তাহলে এই যে দুইটি হাইড্রোজেন পরমাণু, দুইটি হাইড্রোজেন পরমাণু নয়, দুইটি হাইড্রোজেন আয়ন, দুইটি হাইড্রোজেন আয়ন দুইটি ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন অণুতে পরিণত হয়েছে, দুইটি হাইড্রোজেন আয়ন দুইটি ইলেকট্রন গ্রহণ করে, দুইটি ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন অণুতে পরিণত হয়েছে। এই হচ্ছে আয়নিক রূপ এবং জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া কিভাবে সংঘটিত আমরা বুঝতে পারলাম। আয়নিক রূপ থেকে কিভাবে জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে এবং জারণ অর্ধ বিক্রিয়া কিভাবে, জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া কি সেটা আমরা বুঝতে পারলাম। তো এখানে এই বিক্রিয়ায় মৌল সমূহে কিন্তু ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে, ইলেকট্রন আদান প্রদান ঘটেছে মানে জারণ সংখ্যা পরিবর্তিত হয়েছে, ইলেকট্রন আদান প্রদান মানে জারণ সংখ্যা পরিবর্তিত হয়েছে। সুতরাং বলা যায় 1 নম্বর বিক্রিয়ায় জারণ বিজারণ বিক্রিয়া, 1 নম্বর বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া, কারণ আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে এই বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে, অর্থাৎ অক্সিডেশন এন্ড রিডাকশন, এর ইলেকট্রনের আদান প্রদান মানে জারণ বিজারণ বিক্রিয়া। তো এখানে আরেকটা কথা যে এখানে সালফেট মূলক মানে সালফেট যৌগমূলক কি করছে, এ কেন বিক্রিয়ায় অংশগ্রহণ করেনি। তো এর কারণ হচ্ছে যৌগমূলক সমূহ পরমাণু গুচ্ছরূপে বিক্রিয়ায় অংশগ্রহণ করে, বিক্রিয়ার পূর্বে এবং পরে আধানের কোনো পরিবর্তিত হয় না, মানে আধান অপরিবর্তিত থাকে। সুতরাং সালফেট আয়ন বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। বলতে গেলে এরকম কোনো মানে সালফেট মূলক যৌগমূলক এই বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করেনি বা করে না, বলতে গেলে এরকম কোন মূলকই বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাহলে সালফেট মূলক কেন অংশগ্রহণ করেনি বিজারণ বিক্রিয়ায়, সেটা আমরা অবশ্যই বুঝতে পারছি যে মূলক সমূহ বা যৌগমূলক সমূহ পরমাণু গুচ্ছরূপে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং এর আধানে কোনো পরিবর্তন হয় না, যার কারণে এটি বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই হচ্ছে গয়ের অ্যান্সার। আশা করছি সমস্যা থাকার কথা নয়। ঘয়ে যাওয়া যায়। ঘয়ে কি বলা হয়েছে, এ ও বি গ্যাস দুটির ব্যাপনের হার তুলনা করো। এ ও বি গ্যাসের তাহলে এবার ঘয়ে যাওয়া যাক। ঘয়ে কি বলা হয়েছে, এ ও বি গ্যাস দুটির ব্যাপনের হার তুলনা করো। তাহলে এ ও বি গ্যাস মানে এখানে আমরা কিভাবে পাবো, এ ও বি গ্যাস পাওয়ার জন্য আমাদেরকে বিক্রিয়া 1 এবং 2 আগে সম্পন্ন করতে হবে। তাহলে দেখা যাক বিক্রিয়া 1 ও 2 সম্পন্ন করে আমরা কোন গ্যাস দুটি পাই। বিক্রিয়া 1 ঘয়ের অ্যান্সার, বিক্রিয়া 1 নম্বরে জিঙ্ক প্লাস হচ্ছে সালফিউরিক থেকে আমরা কি পাচ্ছি, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস। তার মানে এখানে আমরা হাইড্রোজেন গ্যাস পেলাম।
এতে 2 নম্বরে কি পাই? 2 নম্বর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড থেকে আমরা কি পাচ্ছি? ক্যালসিয়াম ক্লোরাইড এখানে আমরা অ্যামোনিয়া পাবো, কেননা এই দুটো বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া এবং পানি পাওয়া যায়। অ্যামোনিয়া NH3 প্লাস H2O পানি, তার মানে বিতে আমরা অ্যামোনিয়া পেয়েছি। তাহলে আমরা এ হাইড্রোজেন গ্যাস এবং বি অ্যামোনিয়া গ্যাস পেয়েছি। এবার দেখা যাক গ্যাস দুটির ব্যাপনের হার কিভাবে তুলনা করা যায়। আচ্ছা, কোন গ্যাসের ব্যাপন হার নির্ভর করে ওই গ্যাসের আণবিক ভরের উপর। তাহলে অবশ্যই আমাদেরকে আণবিক ভরটা বের করতে হবে। আণবিক ভর কিভাবে বের করতে হয় সেটা অবশ্যই জানো। আণবিক ভর বের করার জন্য আমরা যেই গ্যাস বা পদার্থের আণবিক ভর বের করব, যেই মৌলের আণবিক ভর বের করব, সেইটার পারমাণবিক ভরকে, আপেক্ষিক পারমাণবিক ভরকে ওই মৌলের পরমাণু সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে হাইড্রোজেনের আণবিক ভর কি হয়? হাইড্রোজেন এর আণবিক ভর, হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 1, পরমাণু সংখ্যা 2, তাহলে 1 × 2 তাহলে 2। এবার অ্যামোনিয়ার NH3 এর আণবিক ভর কত? অ্যামোনিয়া আপেক্ষিক পারমাণবিক ভর 14, তাহলে 14 যোগ এখানে হাইড্রোজেন আপেক্ষিক পারমাণবিক ভর 1, হাইড্রোজেন আছে 3টা, মানে পরমাণু সংখ্যা 3, তাহলে 1 গুণ 3, তাহলে এখানে টোটাল 17। তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে গ্যাস দুইটির, এ ও বি গ্যাস দুইটির মধ্যে এ গ্যাসের আণবিক ভর কম বি গ্যাসের চেয়ে। আমি আগেই বলেছি যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। তাহলে আমরা এখন গ্যাস দুটির আণবিক ভর দিকে স্পষ্ট বলতে পারবো যে হাইড্রোজেনের ব্যাপন হার বেশি অ্যামোনিয়ার চেয়ে, কেননা অ্যামোনিয়ার আণবিক ভর বেশি, এই জন্য অ্যামোনিয়ার ব্যাপন হার কম। হাইড্রোজেনের আণবিক ভর কম, সুতরাং হাইড্রোজেনের ব্যাপন হার বেশি। অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছো, এখানে না বোঝার কোনো কিছু নাই, কারণ এখানে সত্যি জটিলতার কোনো কিচ্ছু নাই। তো এ পর্যন্তই, ভালো থাকো, ধন্যবাদ।